আচ্ছা, এখানে এখন আমরা অফসেট ক্যালকুলেশন কিভাবে করব আমাদের সিম্যান্টিক রুল অনুযায়ী সেটা একটু আমরা এখানে দেখব, যে কিভাবে আমরা অফসেট ক্যালকুলেট করতে পারি একটা ভেরিয়েবলে। তো এখানে যে কনটেক্সট ফ্রি গ্রামার আর সিম্যান্টিক রুলটা দেওয়া আছে সেটা অলরেডি আপনারা এটার সাথে পরিচিত। এখানে আমরা বেসিক্যালি টাইপটা বের করেছি এবং উইথটা বের করেছি এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটি, অর্থাৎ এটা একটা টাইপ এক্সপ্রেশন এবং ওইটার করেসপন্ডিং আমার টাইপের অ্যাট্রিবিউট এবং উইথটা ক্যালকুলেট করে। আচ্ছা, তো আমি এখন চাই যে এই জিনিসটা এখানেই তাহলে, অর্থাৎ এখানে কনটেক্সট ফ্রি গ্রামারকে আমাকে আরও কিছু প্রোডাকশন রুল অ্যাড করতে হবে যাতে আমি আমার অফসেটটা ক্যালকুলেট করতে পারি। তো এখানে দেখেন, এখানে কিন্তু শুধুমাত্র টাইপ নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমরা কিন্তু কোনো ডিক্লারেশনের পার্ট এখানে করিনি। তাহলে আমাদের যে ডিক্লারেশনের পার্টটা আপনার যদি মনে থাকে সেটা কি ছিল, সেটা কিন্তু এখান থেকে এরকম ছিল কাইন্ড অফ। ডিক্লারেশন ডি থেকে টি, দেন আমরা লিখছিলাম এন সেমিক্লোন ডি। এটা হয়তো আপনাদের মনে আছে যে আমরা লিখছিলাম ডি থেকে টি এন সেমিক্লোন ডি, দেন টি থেকে আমাদের কিন্তু এই পোর্শনগুলো, ঠিক আছে? দেন টি থেকে টি থেকে আমাদের এই পোর্শনগুলো, আবার এন থেকে আমাদের যেটা লিখছিলাম, এন থেকে আমরা লিখছিলাম হচ্ছে আইডি অথবা আইডি কমা এন, অর্থাৎ এইটা দিয়ে আমাদের কি হচ্ছিল, আইডি কমা এন দিয়ে ওই যে আমাদের ইন্টিজার এ কমা বি কমা সি কমা ডি কমা সেপারেটেড জিনিসগুলো যেন আমরা হ্যান্ডেল করতে পারি, সেই জিনিসটা আমাদের এইটা দিয়ে হ্যান্ডেল হচ্ছিল। তো আমরা আপাতত জাস্ট সিম্পলটা একটু দেখি, অর্থাৎ কমা সেপারেটেড এইটা আমরা আপাতত বের করতে চাচ্ছি না। আমরা যা চাচ্ছি যে নর্মাল একটা করে যদি ডিক্লারেশন হয়, এরকম যদি একটা করে ডিক্লারেশন হয়, সেটার জন্য অফসেট সেটা আমরা একটু ক্যালকুলেট করবো। অর্থাৎ বুঝতে পারতেছেন যে এন থেকে আমরা শুধুমাত্র এই আইডিকে চাচ্ছি, এই পোর্শনটা আমরা চাচ্ছি না। আচ্ছা, এন থেকে যেহেতু শুধুমাত্র আইডিকেই চাচ্ছি, তাহলে আমাদের আর এক্সট্রা করে একটা নন টার্মিনাল লেখারও কোনো দরকার নাই, ঠিক আছে? এটা জাস্ট ফর সিম্পলিফিকেশন। আমরা এখান থেকে যেহেতু একটাই নিব, এন থেকে যেহেতু আইডি হইতে পারে, তাহলে আমরা ডিরেক্ট এখানে আইডি লিখে ফেললাম। তাহলে দেখেন আমার এই পোর্শনটা ডিক্লারেশনটা তাহলে হ্যান্ডেল করতেছে। দেন হলো টাইপ থেকে আমাদের নর্মাল যা কিছু ছিল ওইগুলো আমাদের নিচের দিকে আসে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি একটু রিক্যাপ করি এখানে, যে আমার ইন্টিজার এ এইটার অফসেট কত, এইটার অফসেট কিন্তু আমার 0, ঠিক আছে? তো জিনিসটা অনেকে এইভাবে মনে করেন, যখন আমার একদম শুরুতে আমার প্রোগ্রাম আসে, প্রোগ্রাম একদম শুরুতে অফসেট ইকুয়াল টু 0 ছিল আমাদের প্রোগ্রামের, এই অফসেট নামের ভেরিয়েবলটা ছিল 0। আচ্ছা, এরপরে যখন আমার প্রোগ্রামটা এটা রিড করছে, এই জিনিসটা যখন রিড করছে তখন অফসেটের ভ্যালু কত হয়েছে, অফসেটের ভ্যালু কিন্তু তখন 4 হয়েছে। অর্থাৎ নেক্সট যে ভেরিয়েবলটা আসবে সেটা 4 নাম্বার রিলেটিভ পজিশন থেকে শুরু হবে, রাইট? কারণ কি 4 নাম্বার কেন? কারণ হচ্ছে ইন্টিজারটা, এই যে আগের ডিক্লারেশনের যে ভেরিয়েবলটা ছিল সেটা ছিল ইন্টিজার, এবং এই ইন্টিজারটা 4 বাইট পরিমাণ জায়গা নেয়। তাহলে নেক্সট ভেরিয়েবলের যেখান থেকে শুরু হবে সেটার অফসেট হবে আমার 4। তাহলে দেখেন এই ডিক্লারেশনের পর আমার অফসেটের ভ্যালু কত হবে? অফসেটের ভ্যালু হবে কিন্তু 4। তাহলে এইখানে হলো আমাদের আবার অন্য অনেক কিছু আসতে পারে, যেমন এখানে আমি দেখলাম একটা ফ্লোটিং টাইপের অ্যারে, সেটার নাম দিলাম আমি এ ডবল আর। তাহলে এই যে অ্যারে, এইটার কিন্তু অফসেট আছে 4 নাম্বার অফসেট, ঠিক আছে? আমি আরও কয়েকটা এখানে লিখি। ধরে নেন যে এখানে আছে ক্যারেক্টার কে, দেন ইন্টিজার সি। আচ্ছা, এখন যখন এই ডিক্লারেশনটা শেষ হবে, এই ডিক্লারেশনটা মনে করেন রিড করলো, এরপর কি হবে? এরপরে আমার অফসেটের ভ্যালু কত হবে? অর্থাৎ আমার এই ভেরিয়েবলটা পড়ার পর নেক্সট ভেরিয়েবল যেটা আসবে সেটা কত নাম্বার রিলেটিভ পজিশন থেকে শুরু হবে? দেখেন, এইটা যেহেতু 2 সাইজ নেয়, এটার যেহেতু সাইজ 2 এবং প্রত্যেকটা ঘরে সাইজ কত 8 বাইট করে যেহেতু ফ্লোট, তাহলে আমার এই অ্যারেটা কিন্তু টোটাল 16 বাইট পরিমাণ জায়গা নেয়। এই অ্যারেটা টোটাল 16 বাইট পরিমাণ জায়গা নেয়। তাহলে দেখেন আমার আগেকার অফসেট ছিল 4, 4-এর সাথে যদি 16 যোগ করি, তাহলে আমি বলতে পারবো যে নেক্সট যে ভেরিয়েবলটা আছে, অর্থাৎ কে ভেরিয়েবলটা, সেটা কিন্তু শুরু হবে আমার 20 নাম্বার রিলেটিভ পজিশনে, ঠিক আছে? আর ক্যারেক্টারের আবার সাইজ কত 1 বাইট, রাইট? তাহলে এইটা যখন পড়া শেষ হবে তখন আমার অফসেটের ভ্যালুর সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। তাহলে নেক্সট যে ভেরিয়েবলটা সেটার জন্য অফসেট কত হবে? সেটার জন্য অফসেট হবে 21। অর্থাৎ সিটা আছে আমার 21 নাম্বার রিলেটিভ পজিশনে। অর্থাৎ আমার অপারেটিং সিস্টেম এই কোড সেগমেন্টটাকে যেইখানে লোড করবে সেইখান থেকে 21 নাম্বার রিলেটিভ ডিস্টেন্সে আমার সিটা আছে। আচ্ছা, এরপরে যদি আরও কোনো ভেরিয়েবল থাকে তাহলে সেইটার অফসেট কত হবে সেটারও কিন্তু আপনার অফসেট এখানে বলতে পারবো।
সেটার অফসেট কত হবে? 21-এর সাথে আমরা যদি এই 4কে যোগ করে দিই তাহলে হবে 25। অর্থাৎ নেক্সট যদি কোনো ভেরিয়েবল আসে সেটার জন্য অফসেট হবে আমার 25। তাহলে দেখেন আমরা তাহলে এই অফসেটের ক্যালকুলেশনটা কীভাবে করতেছি, যখন একদম ইনিশিয়ালি আমাদের অফসেটটা করতে হচ্ছে 0, তাই না? অফসেটটা করতে হচ্ছে 0। তাহলে আমরা যেটা করব, ওই যে আমরা যে গ্রামারকে অগমেন্ট কেন করতাম আমরা একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে, যে আমাদের যেন কোনো অ্যাম্বিগুইটি না আসে। কারণ দেখেন এই যে এই ডিটা তো আমাদের এখনকার গ্রামার স্টার্ট সিম্বল, বাট এই ডিটা কিন্তু আমার মাল্টিপলখানে আসতে পারে, ঠিক আছে? কারণ দেখেন জিনিসটা অনেকটা এরকম, যেমন আমি যেহেতু বললাম যে আমাদের একদম শুরুতে ইনিশিয়ালি আমাদের কিন্তু অফসেটকে 0 থাকতে হবে, রাইট? তাহলে এখন আপনার যদি মনে হয় যে এটা যেহেতু স্টার্ট সিম্বল, আমরা একদম শুরুতেই তাহলে অফসেট ইকুয়াল টু 0 করবো, এরকম একটা কাজ করতে পারি, অফসেট ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে একটা সমস্যা হবে। সমস্যাটা কি? সমস্যাটা হলো যে এই যে এই পোর্শনটা এটা কিন্তু রিকার্সিভ। দেখেন এখানে আবার ডি কিন্তু আসে, তাই না? তার মানে যেটা হবে যে ডি থেকে টি আইডি সেমিক্লোন ডি, দেন আবার হলো আমাদের টি আইডি সেমিক্লোন ডি, এরকম কিন্তু আমরা ইচ্ছা মতো এক্সপ্যান্ড করতে পারবো। আমাদের যতগুলো ডিক্লারেশন আছে সবগুলোর জন্য আমরা কিন্তু এরকম একটা একটা করে এক্সপ্যান্ড করতে পারবো। আচ্ছা, এখন আপনি যদি এরকম শুরুতেই অফসেট 0 দেন, এটা মানে কি? যখন হইলো সে এইখান থেকে মানে অর্থাৎ টির কাছে যাবে, টির কাছে যখন ইনিশিয়ালি আসবে, ডি থেকে যখন সে টির কাছে আসবে তখনই অফসেটের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে দেখেন যেটা হবে, এই সময় তো আমার অফসেটের ভ্যালু 0, কোনো সমস্যা নাই। বাট নেক্সট বার প্রথম ভেরিয়েবল ডিক্লারেশনের পর আমার কি অফসেটের ভ্যালু 0 থাকবে? থাকবে না। কিন্তু এই অফসেটের সাথে এইখানকার টি এর যে উইথ সেটা যোগ দিতে হবে। সেইটা যোগ দিলে কিন্তু আমার সেকেন্ডটার জন্য অফসেট, অর্থাৎ সেইটা হলো আমার এই আইডির জন্য অফসেট। বাট আমি যেটা করতেছি, আমি যেহেতু ডি থেকে টিতে যাওয়ার সময় অফসেট ইকুয়াল টু 0 করতেছি, তখন যেটা হবে এইখান থেকে এখানে যাওয়ার সময় কিন্তু আবার অফসেট ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি আমার যদি এখান থেকে আরও এক্সপ্যানশন থাকে, এইখান থেকে আমার টিতে যাওয়ার সময় আবার অফসেট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছেন যে এইখানে অফসেট ইকুয়াল টু 0 কিন্তু লেখা যাবে না। তাহলে এই সমস্যার সমাধান করার জন্য আমরা কী করব? আমরা গ্রামারটাকে অগমেন্ট করে নিব। তাহলে যেটা করব, আমরা নতুন একটা স্টার সিম্বল নিলাম পি, সেই স্টার সিম্বলটা আমার এই ডিক্লারেশনের কাছে যায়, ঠিক আছে? দেন হলো ডিক্লারেশন থেকে আমার এই পুরো জিনিসটা। এখন দেখেন, এখন আমি যদি একটা পার্স ট্রি আঁকি, পার্স ট্রি কিন্তু এখন স্টার সিম্বল পি, তাহলে কিন্তু এই পার্স ট্রিটা শুরু হবে আমার পি থেকে, দেন পি থেকে ডি আসবে, দেন হলো ডি থেকে আমরা টি আইডি সেমিক্লোন, দেন আবার এই ডি থেকে টি আইডি সেমিক্লোন, এরকম করে করে আমরা জিনিসটাকে এখন এক্সপ্যান্ড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন কিন্তু যখন পি থেকে ডিতে যাবে এই সময় কিন্তু আমি এখন অফসেট ইকুয়াল টু 0 করতে পারি, যখন পি থেকে ডিতে সে যাবে। তার মানে দেখেন এখন যদি আমি এখানে অফসেট ইকুয়াল টু 0 করি, এবার কিন্তু আর ওই যে বারবার অফসেট ইকুয়াল টু 0 যে হয়ে যাচ্ছিলো ওই সমস্যাটা নাই। এখন পি থেকে যখন ডিতে যাচ্ছে ওই সময় আমি শুধুমাত্র আমার অফসেট ইকুয়াল টু 0 হচ্ছে, ওই সময়ই আমার শুধুমাত্র অফসেট ইকুয়াল টু 0 হচ্ছে। আর এর পরের বারগুলোতে কী করবো দেখেন, এর পরের বার আমরা কী করব? এর পরের বার যেটা করব যে আমার পি থেকে ডিতে গেল, দেন ডি থেকে টিতে গেল, দেন টি থেকে যখন টিটা পুরাপুরি পার্টস হবে, তখন কিন্তু আমার কাছে এই যে টি এর টাইপ আর টি এর উইথ এটা কিন্তু থাকবে, রাইট? কারণ টি তো নিজেও এখানে আমার এক্সপ্যান্ড হবে, টি থেকে বিসি, দেন বি থেকে বেসিক টাইপ থেকে ওগুলা। তাহলে ওগুলা যখন ভিজিট করে আমার টির কাছে আসবে তখন কিন্তু টি এর অ্যাট্রিবিউট আকারে টাইপ অ্যাট্রিবিউট থাকবে, উইথ অ্যাট্রিবিউটও কিন্তু থাকবে। তার মানে আমি যখন এই টিকে পুরাপুরি পার্স করে ফেলবো তখন আমার কাছে এই দুইটা ভেরিয়েবলের অ্যাক্সেস আছে, টাইপ আছে, উইথ আছে। আচ্ছা, এখন দেখেন এই টিকে পার্স করার পর সে কাকে পার্স করবে? আইডিকে পার্স করবে, এরপর সে সেমিক্লোনকে পার্স করবে। তাহলে যখন সে এটা করলো, এই যে সেমিক্লোনকে পার্স করলো, এটার পর কিন্তু আমি বলতে পারবো যে নেক্সট ডিক্লারেশনটার অফসেট কততে শুরু হবে, তাই না? এটার অফসেট কততে শুরু হবে দেখেন, তো অফসেট ইকুয়াল টু আমার প্রিভিয়াস অফসেট যেটা ছিল প্লাস এই যে আমার আগের টাইপটার যেটা উইথ, অর্থাৎ আগের ডিক্লারেশনের যেটা উইথ, তাহলে কি টি ডট উইথ যদি লিখি তাহলেই কি আমার পরেরটার জন্য অফসেটটা পাচ্ছি না? অর্থাৎ ইন্টিজার এক্সকে চিন্তা করেন, এখানে আপনি ইন্টিজার এক্স চিন্তা করেন, তাহলে ইন্টিজার এক্সের পর আমার যে ইন্টিজার ওয়াই যদি শুরু হয়, এখানে যদি ইন্টিজার ওয়াই আসে তাহলে ইন্টিজার ওয়াই এর অফসেট কত? আমার ইনিশিয়ালি যদি অফসেট 0 থাকে, 0-র সাথে আমরা 4 যোগ করব, তাই না? ইন্টিজার এক্সের ইন্টিজারটার জন্য যে 4 সেটা যোগ করবো, তাহলে ওইটাই লিখছি, অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ। তাহলে বলেন তো এখানে আমাদের এই যে সিম্যান্টিক অ্যাকশনটা এটা কোথায় লিখতে হবে? এটা লিখতে হবে কিন্তু সেমিক্লোনের পরে নেক্সট ডিক্লারেশনের আগে, অর্থাৎ সেমিক্লোনের পরে নেক্সট ডিক্লারেশনের আগে, অর্থাৎ আমাকে যে এরকম একটা পজিশনে লিখতে হবে।
এরকম একটা পজিশনে আমাকে ওইটা লিখতে হবে, এরপর হলো আমার ডিক্লারেশনটা হবে। তাহলে টিআইডি সেমিক্লোন, তাহলে এইখানে আমরা লিখব অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ। ঠিক আছে, তাহলে আমাদের যদি শুধুমাত্র অফসেট ক্যালকুলেশন করতে বলে তাহলে কিন্তু এইটুক করলেই আমাদের জন্য এনাফ, যে অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ, খালি এইটুক করলে কিন্তু এনাফ। তাহলে দেখেন প্রত্যেকবার একটা জিনিস ডিক্লারেশনের পরে আমার কিন্তু অফসেটটা বারবার আপডেট হচ্ছে প্রত্যেকবার। ঠিক আছে, আর আরেকটা জিনিস যে আমাদের দেখেন একটা যখন কোডে ডিক্লারেশন হয় তখন কিন্তু শুধুমাত্র মানে এই কাজগুলোই যে হয় এরকম না, আপনারা অলরেডি এই জিনিসটা জানেন যে আমাদের সব কিছু কম্পাইলার সব কিছু কিন্তু একটা সিম্বল টেবিলের মধ্যে রাখে। এই যে যত রকম ডিক্লারেশন আছে প্রত্যেকটা জিনিস কিন্তু সে সিম্বল টেবিলের মধ্যে রাখে, তাই না? সিম্বল টেবিলের সাথে ইন্টারাক্ট করে। যেমন এখানে আমার আইডিটা কিন্তু সিম্বল টেবিলের মধ্যে থাকবে, তারপর ওই আইডির করসপন্ডিং যে টাইপ, অর্থাৎ এই যে টিটাকে পার্স করে আমরা যেই টাইপটা পাইলাম, এই টিটাকে পার্স করে আমরা যেই টাইপটাকে পাইলাম সেটাও কিন্তু আমার সিম্বল টেবিলের মধ্যে থাকবে। তাহলে আমাকে যখন একটা আমরা ডিক্লারেশন পাচ্ছি, এই ডিক্লারেশনের জন্য আমাকে কিন্তু সিম্বল টেবিলের মধ্যে সেটাকে স্টোর করতে হবে, তাই না? কারণ সব কিছু তো আমার সিম্বল টেবিলের মধ্যে স্টোর থাকে, এই সিম্বলগুলো। তাহলে দেখেন আমরা একটা সিম্বল টেবিলে কী স্টোর করি, আমরা একটা সিম্বল টেবিলের মধ্যে ওইটার করসপন্ডিং অ্যাট্রিবিউট যেটা টাইপ অ্যাট্রিবিউট সেভ করি, তারপর ওটার নাম সেভ করি, তাই না? নাম সেভ করি, আইডি ডট লেক্সিম এটা সেভ করি, তারপর আমাদের আরও কিন্তু স্কোপ ইনফরমেশনগুলো রাখি। আবার আমাদের কিন্তু অফসেটটাও এক্সট্রা করে রাখতে হয়, আমাকে অফসেটের যে ইনফরমেশন সেটাও কিন্তু রাখতে হয়। অর্থাৎ অপারেটিং সিস্টেম মেমোরির যেখানেই লোড করুক সেইখান থেকে কত দূরত্বে আমার এই ভেরিয়েবলটা থাকবে সেটার জন্য আমার কাছে অ্যাক্সেস থাকে। ঠিক আছে, তাহলে সিম্বল ইনফো বা সিম্বল টেবিলের আমরা ওই এন্ট্রি থেকে এই অফসেট অ্যাট্রিবিউটটা থেকে সেটা বুঝতে পারবো। অপারেটিং সিস্টেম যদি 3000 লোকেশনে আমার লোড করে আর আমার ওই অ্যাট্রিবিউটের বা ওই যে সিম্বল, ওই সিম্বলের অফসেট যদি আমি দেখি 50, তাহলে আমরা কি 3050 লোকেশনে আমার এই অ্যাট্রিবিউটটা বা এই সিম্বলটা আমার লোড হবে। ঠিক আছে, এই জন্য আমাদের সিম্বল টেবিলের মধ্যে যেহেতু এক্সট্রা ইনফরমেশনগুলো রাখি, তাহলে এক্সট্রা ইনফরমেশন আকারে অফসেটকেও রাখতে হয়। তাহলে দেখেন একটা ডিক্লারেশন যখন হয় তখন কিন্তু আমাকে সিম্বল টেবিলের কাজটাও আমাকে মানে ইনকর্পোরেট করতে হবে। তাহলে সিম্বল টেবিলের কাজটা আমরা কোথায় করব? দেখেন এই যে প্রথম ডিক্লারেশন যখন হলো তখন অফসেট কত? 0। তাহলে এই 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 ইয়ার জন্য আমার সিম্বল টেবিলের অফসেট কত স্টোর হবে? 0 স্টোর হবে, তাই না? তাহলে আমরা যেটা করব, আগে সিম্বল টেবিলে স্টোর করব, এরপরে হলো আমরা অফসেটকে বাড়াবো। কারণ কি, এই যে অফসেটটা যেটা মাত্র আপডেট হলো এটা কিন্তু নেক্সট ডিক্লারেশনের যে ভেরিয়েবলটা আসবে সেটার অফসেট, অর্থাৎ নেক্সটে যেটা আসবে সেইটা কোথা থেকে শুরু হবে সেটার হলো অফসেট কিন্তু আমার এই যেই অফসেটটা আমরা আপডেট হইলো। ঠিক আছে, তাহলে এইটার আগ পর্যন্ত যেটা থাকবে সেটা হলো আমার এই ভেরিয়েবলের জন্য অফসেট। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এখানে আগে সিম্বল টেবিলে ইনসার্ট করব। তো সিম্বল টেবিলে আপনাদের বইয়ের যে ভেরিয়েবলটা ইউজ করছে সেটা হলো টপ। ঠিক আছে, তাহলে টপ ডট আমি এখানে লিখলাম ইনসার্ট, বা আপনাদের বইয়ে হয়তো পুট লেখা আছে, ঠিক আছে, পুট ফাংশন লেখা আছে। তাহলে টপ ডট পুটে আমরা কাকে কাকে পুট করব, আমি একটু ফাঁকা করে লিখি কারণ অলরেডি অনেক ইয়া হয়ে গেছে এই জায়গাটা। আচ্ছা, এইখানে তাহলে আমার ডি থাকলো। তাহলে দেখেন আমরা যেটা করব, টপ ডট পুট আইডি ডট লেক্সিম, অর্থাৎ ওর নামটা রাখলাম, এরপর টাইপটা রাখবো, রাইট? তাহলে টি ডট টাইপ এটা রাখবো। আচ্ছা, এরপরে কাকে রাখবো? এরপরে রাখবো হলো আমরা অফসেটকে, অর্থাৎ ইনিশিয়াল অফসেট যেটা ছিল। আচ্ছা, তাহলে আমরা এই পোর্শনটা রাখলাম, আর এরপরে হলো আমরা লিখলাম হলো অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ। ঠিক আছে, তাহলে অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ। তাহলে আমাদের যে করসপন্ডিং সিমেন্টিক অ্যাকশন, তাহলে দেখেন আমাদের কিন্তু এই জিনিসটা হবে। তাহলে আমাদের এখন আমাদের যে ফাইনাল ডিক্লারেশনের জন্য আমাদের যে সিমেন্টিক অ্যাকশন, তাহলে সেটা হবে এরকম যে টিআইডি সেমিক্লোনের পর আমরা ওটাকে সিম্বল টেবিলের মধ্যে ইনসার্ট করব। তাহলে টপ ডট পুট আইডি ডট লেক্সিম টি ডট টাইপ অফসেট, দেন হলো আমরা অফসেটকে চেঞ্জ করে ফেলবো বা আপডেট করে ফেলবো। কারণ কি, যেটা আপডেটেড ভ্যালু সেটা হলো নেক্সট যে ভেরিয়েবলটা আসবে এই ডি থেকে, নেক্সট যে ভেরিয়েবলটা আসবে সেটার জন্য অফসেট। এরকম রিকার্সিভলি আমার কি এই অফসেটটা বারবার বাড়তে থাকবে। তো আমরা যখন এটা অ্যানোটেটেড পার্টস ট্রি দেখবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।